বোরিং বাঙালি চ্যানেলে আজকে পড়ে শোনাবো হুমায়ুন আহমেদের মিসির আলী সিরিজের উপন্যাস কুফি, আজ দ্বিতীয় পর্ব। বিস্ময়ে চোখ কপালে তোলার ব্যবস্থা থাকলে সুলতানা চোখ কপালে তুলতেন না, ব্রহ্মত আলোতে তুলে ফেলতেন। বাসার একই অবস্থা, প্রতিটি বালিশের তুলা ছেঁড়া, ঘরের মেঝেতে তুলার সমুদ্র। শুধু যে বালিশের তুলা বের করা হয়েছে তা না, লেপ নামিয়ে লেপের তুলাও বের করা হয়েছে। তুহিন তুষার ঘটনা দেখে মজা পাচ্ছে, কানাকানি করছে, হাসি চাপার চেষ্টা করছে। ইদানিং তারা অতি অল্পতেই মজা পায়। অনিকা ভীষণ অবাক, তার কোলে পুফি, পুফিও মনে হচ্ছে অবাক এবং ভীত। অনিকা মার দিকে তাকিয়ে বলল, বাসায় কি হয়েছে মা? সুলতানা তিক্ত গলায় বললেন, তোমার বাবা লীলা খেলা করেছেন, এগুলি লীলা খেলার আলামত। অনিকা বলল, লীলা খেলা কি মা? সুলতানা কঠিন গলায় বললেন, অকারণ কথা বলবে না, এখন আমার মাথা গরম, বিড়াল নিয়ে সামনে থেকে যাও। তুহিন তুষার, তোমরাও সামনে থেকে যাও। খিকখিক করছো কেন? খিকখিক করার মতো কিছু হয়েছে? তুহিন তুষার তাদের ঘরে গেল, অনিকা গেল পেছনে পেছনে। লীলা খেলা ব্যাপারটা কি জানতে হবে। অনিকার প্রশ্নের জবাবে তুহিন বলল, খালুজান খালি বাড়ি পাইয়া এক মেয়ে ছেলে নিয়ে আসছে, তার সাথে লটর পটর করছে। শুদ্ধ ভাষায় লটর পটরে কয় লীলা খেলা। অনিকা বলল, ওই মেয়ে আমাদের বালিশ ছিঁড়ছে কেন? তুষার বলল, শরীর গরম হয়েছে, এই জন্য বালিশ ছিঁড়ছে। শরীর গরম হইলে মাথা ঠিক থাকে না, এখন বুঝছো? অনিকা কিছু না বুঝেই হ্যাঁ সূচক মাথা নাড়ল। সুলতানা জোয়ারদারের অফিসে টেলিফোন করেছেন, এই মুহূর্তেই সবকিছুর ফয়সালা হওয়া উচিত। সুলতানা প্রায় চেঁচিয়ে বললেন, হ্যালো হ্যালো। জোয়ারদার বললেন, তোমরা চলে এসেছো? সবাই ভালো? কারোর অসুখ বিসুখ হয়নি তো? সুলতানা বললেন, এই মুহূর্তে তুমি বাসায় আসো। অফিস ছুটি হবে 5টায়, এই মুহূর্তে কিভাবে আসবো? আমি কোনো কথা শুনতে চাই না, তুমি আধ ঘন্টার মধ্যে আসবে। এতে চাকরি যদি চলে যায়, চলে যাবে। সুলতানা খট করে টেলিফোন রেখে দারোয়ানদের জিজ্ঞাসাবাদের জন্য রওনা হলেন। ফ্ল্যাট বাড়ির কোথায় কি হচ্ছে এই খবর দারোয়ানদের কাছে থাকবেই, তারা হচ্ছে ফ্ল্যাট বাড়ির গ্যাজেট। গতকাল রাতে ডিউটি কার ছিল? ম্যাডাম আমার। তোমাদের স্যার কাল রাতে কখন বাসায় ফিরলেন? অনেক রাত করে ফিরেছেন, বৃষ্টিতে ভিজতে ভিজতে ফিরলেন, কাদায় পানিতে মাখামাখি। তোমার স্যারের সঙ্গে যে মেয়েটা ছিল তার বয়স কত? স্যারের সঙ্গে তো কোনো মেয়ে ছিল না। তোমার নাম রশিদ না? জি। রশিদ, আমার সঙ্গে টালটুবাজি করবে না। বুঝতে পারছি তোমাকে টাকা খাইয়েছে। কত টাকা খাইয়েছে বলো? সে যদি 500 টাকা দিয়ে থাকে আমি দেব 1000। সত্যি কথা বলতে হবে। রশিদ চুপ করে আছে। সুলতানা বললেন, এই নাও 1000 টাকার নোট। এখন বলো, মেয়ে ছিল? কম বয়সী মেয়ে? সারা রাত ছিল? হ্যাঁ। মেয়েটা দেখতে কেমন? ভালো, দেখতে সৌন্দর্য আছে, তবে গায়ের রং শ্যামলা। শ্যামলার রং আমি তোমার স্যারকে গিলায় খাওয়াবো। সুলতানা তার ফ্ল্যাটের দিকে রওনা হলেন। অনিকা তুহিন তুষারের ঘরে। ঘর ভেতর থেকে তালাবদ্ধ। অনিকার চোখ মুখ লাল করে বসে আছে। তুহিন তুষার তাকে লীলা খেলার মূল বিষয়টা বুঝাতে গিয়ে দু বোনে আনন্দ পাচ্ছে। অনিকা তাদের কাছ থেকে বেশ কিছু খারাপ শব্দও শিখল। ভয়ে এবং আতঙ্কে অনিকার হাত কাঁপছে। সুলতানা আবার টেলিফোন করলেন। জোয়ারদারকে কঠিন গলায় বললেন, মেয়ের নাম কি বলো? জোয়ারদার অবাক হয়ে বললেন, কোন মেয়ের নাম? ন্যাকা সাচ্ছ, কোন মেয়ের নাম তুমি জানো না? সব বের করে ফেলেছি, দারোয়ান মেয়েকে দেখেছে। ও আচ্ছা। সুলতানা বললেন, ও আচ্ছা আবার কি? ও আচ্ছা তোমাকে গিলায় দিব। আজ শুধু বাসায় আসো, এখন বলো মেয়ের নাম বলো। জোয়ারদার কিছু না ভেবেই বললেন, শায়লা। রাস্তার মেয়ে নাকি অন্য কিছু? ডাক্তার। ও আচ্ছা, ডাক্তার। ডাক্তার মেয়ে সারা রাত তোমার চিকিৎসা করেছে, চিকিৎসায় আরাম হয়েছে, শরীরে গরম সারছে। সুলতানা এসব কি বলছো? এখনো কিছুই বলছি না, কিছুই করছি না। আজ বাসায় ফিরে দেখো কি বলি আর কি করি। সুলতানা তার ভাই রঞ্জুকে খবর দিয়ে আনালেন। রঞ্জুর গায়ে এরশাদ সাহেবের সাফারি, বা হাতে কালো সিল্কের রুমাল। প্রচুর টাকা পয়সা হওয়ার পর রঞ্জু ঘন ঘন নিজের লেবাস বদলাচ্ছে, কোনোটাতেই তাকে মানাচ্ছে না। লম্বাটে ঠোঁটের কারণে চেহারায় কিছুটা বাদর ভাব থেকেই যাচ্ছে। রঞ্জু বলল, ঘটনা তো মনে হয় ভয়ঙ্কর। বালিশ লেপ কাটাকুটির বিষয়টা বোঝা যাচ্ছে না। দুলাভাইয়ের মাথা ঠিক আছে তো? সুলতানা বললেন, মাথা ঠিক না থাকলে এখন ঠিক হবে। মাথা ঠিক করার ওষুধ দেওয়া হবে, সন্ধ্যাবেলা বাড়ি ফিরুক, দেখ আমি কি করি। শুরুতেই হইচই করো না বুবু, ঠান্ডা মাথায় ক্রস এক্সামিন করবে।
সুলতানা বললেন, যে অবস্থায় লোক করেছে তারপর কি আর মাথা ঠান্ডা থাকবে? রঞ্জু বলল, কথাবার্তা কি হবে তা কাজের মেয়ে দুটির সামনে করা ঠিক হবে না। আমি দুজনকে নিয়ে যাচ্ছি, তোর যা ভালো মনে হয় কর। অনিকা থাকুক তোমার সঙ্গে। তোমার মনের যে অবস্থা, একা না থাকাই ভালো। ডিসকাশন যখন শুরু হবে তখন অনিকাকে পাশের ফ্ল্যাটে পাঠিয়ে দিলেই হবে। তোমাদের পুরো কথাবার্তার একটা অডিও রেকর্ড থাকা দরকার। আমার এই মোবাইলে 4 ঘন্টা অডিও রেকর্ড হয়, তোমার কাছে রেখে যাচ্ছি। তুমি সময় বুঝে বোতাম টিপে দিও। জোয়ারদার অফিস ক্যান্টিনে বসে আছেন। তার সামনে হাফ প্লেট কাচ্চি বিরিয়ানি। তিনি অর্ডার দিয়েছেন পাবদা মাছ, সবজি, ডাল। ক্যান্টিনের বয় তার সামনে কাচ্চি বিরিয়ানি রেখেই চলে গেছে। সে চরকির মতো ঘুরপাক খাচ্ছে, তার দিকে ফিরেও তাকাচ্ছে না। খালেক এগিয়ে এলো, তার সামনের চেয়ারে বসতে বসতে বলল, স্যার আছেন কেমন? ভালো। একটা কথা বলেন তো স্যার, গত রাতে ড্রাইভার কি আপনাকে বাসা পর্যন্ত পৌঁছে দিয়েছিল নাকি বৃষ্টির মধ্যে রাস্তায় নামিয়ে দিয়েছে? জোয়ারদার জবাব দিলেন না। তিনি ক্যান্টিনের বয়কে খুঁজছেন। প্রচণ্ড ক্ষুধা লেগেছে, খাবারটা বদলানো দরকার। খালেক বলল, আমার বাসায় এই নিয়ে বিরাট ক্যাচাল। আমার স্ত্রী 100% নিশ্চিত ড্রাইভার আপনাকে রাস্তায় নামিয়ে দিয়েছে। ড্রাইভারের কোনো কথাই শামা শুনবে না, ড্রাইভারের চাকরি নট হয়ে গেছে। তাই নাকি? ভালো একজন ড্রাইভার পাওয়া আর গুপ্তধন পাওয়া একই ব্যাপার। এই জিনিস শামা বুঝবে না। আপনার ড্রাইভার খুব ভালো? অবশ্যই ভালো। গাড়িটাকে সে নিজের সন্তানের মতো যত্ন করে। 1 বছর হয়েছে গাড়ি কিনেছি, এখনো গাড়িতে দাগ পড়ে নেই। এখন আপনি কি স্যার দয়া করে আমার স্ত্রীকে বলবেন ড্রাইভার আপনাকে বাসা পর্যন্ত পৌঁছে দিয়েছিল? তাহলে গরিব বেচারার চাকরিটা থাকে, আমাকেও একজন ভালো ড্রাইভার হারাতে হয় না। আচ্ছা, আমি বলবো। আমি মোবাইলে শামাকে ধরে দিচ্ছি, আপনি একটু কথা বলুন। আমি জানি ড্রাইভার আপনাকে রাস্তায় নামিয়ে দিয়েছে। শামা যখন বলছে তখন ঘটনা এটাই। শামা একটা কথা বলেছে, আর কথাটা ঠিক হয় নাই তা হবে না। পীর নিয়ে সংসার করি, যন্ত্রণার সীমা নাই। একজন পুরুষ মানুষের স্ত্রী প্রয়োজন, মহিলা পীর না। মহিলা পীর দিয়ে আমি কি করব? সকাল বিকাল কদম বসে করব? খালেক মোবাইল ফোনে তার স্ত্রীকে ধরে জোয়ারদারের দিকে এগিয়ে দিল। জোয়ারদার ইতস্তত করে বললেন, শামা, একটা কথা। শামা বলল, কি কথা বলতে যাচ্ছেন আমি জানি, আপনাকে কিছু বলতে হবে না। ড্রাইভারের চাকরি থাকবে। স্যার, আপনি ভালো আছেন? হ্যাঁ। আমার ধারণা আপনি ভালো নেই। একদিন আমার বাসায় আসবেন, আপনার সঙ্গে আলাদা কথা বলবো। আচ্ছা। আজকে আসতে পারবেন? না। জোয়ারদার টেলিফোন রেখে দিলেন। খালেক বলল, স্যার, আপনি তো মূল কথাটাই বলেন নাই। জোয়ারদার বললেন, বলেছি, ড্রাইভারের চাকরি থাকবে। খালেক আনন্দিত গলায় বলল, বলেন কি? বড় বাঁচা বাঁচলাম। জোয়ারদার বাসায় ফিরেছেন। বাসা আগের মতোই লন্ডভন্ড অবস্থায় আছে। মেঝেতে তুলা উঠছে। সুলতানার প্রেশার অতিরিক্ত বেড়েছে বলে ডাক্তার এসে ঘুমের ওষুধ দিয়ে তাকে শুইয়ে রেখেছেন। অনিকা আতঙ্কে অস্থির হয়ে বিড়াল কোলে মায়ের পাশে বসা। রঞ্জুদি কাজের মেয়েকে নিজের বাড়িতে রেখে আবার ফিরে এসেছে। এর মধ্যে তার পোশাকের পরিবর্তন হয়েছে। সে পরেছে প্রিন্স কোট, গলায় বো টাই, তাকে হোটেলের বেয়ারার মতো লাগছে। রঞ্জু বসার ঘরে, তার মুখ থমথম করছে। জোয়ারদার বললেন, কেমন আছো রঞ্জু? রঞ্জু বলল, আমি ভালো আছি, যদিও ভালো থাকার মতো অবস্থা আমাদের কারোরই নেই। আপনি এখানে বসুন। বিচার সভা নাকি? বিচার সভা হবে কি জন্য? আপনার বিচার করার আমি কে? ঘটনা কি বলুন তো? ঘর ভর্তি তুলা কেন? বালিশ ছিঁড়ে তুলা বের করা হয়েছে। বালিশ ছিঁড়েছে কে? কুফি ছিঁড়েছে। অবশ্য আমি তার নাম দিয়েছি কুফি, একটা বিড়াল। দুলা ভাই, আপনি তো মানসিক রোগীর মতো কথা বলছেন। আপনার কথাবার্তা যে অসংলগ্ন, এটা বুঝতে পারছেন? হ্যাঁ। আপনি কিছু গোপন করতে চাইলে করবেন। আমাদের সবারই গোপন করার মতো কিছু না কিছু থাকে। বুবু বলেছিল শাইলা নামের এক ডাক্তার মেয়েকে বাসায় নিয়ে রাত কাটিয়েছেন, শ্যামলা রং। কথাটা কি সত্যি? জোয়ারদার কিছু বলার আগে সুলতানা ঝড়ের মতো উপস্থিত হলেন। অনিকা এলো তার পিছু পিছু। অনিকা দরজা ধরে দাঁড়িয়ে রইল। বাবার জন্য তার খুব খারাপ লাগছে। সে জানে বাবাকে মা বের করে দেবে। তার মা অনেকবার এই কথা অনিকাকে বলেছে। বাবা যাবে কোথায়? রঞ্জু বলল, বুবু, যা বলা ঠান্ডা গলায় বলো। তোমার শরীর খুবই খারাপ, প্রেশার অনেক হাই, এটা মনে রাখতে হবে। সুলতানা বলল, আমি বদমাইশ লোকের সঙ্গে কথাই বলবো না। তুই বদমাইশটাকে চলে যেতে বল, এ বাড়িতে এসে থাকতে পারবে না। জোয়ারদার বললেন, আমি যাব কোথায়? সুলতানা বললেন, রঞ্জু, তুই বদমাসটাকে বল সে কোথায় যাবে এটা তার ব্যাপার। তাকে এই মুহূর্তে ঘর থেকে বের হতে বল। রঞ্জু বলল, আজকের রাতটা থাকুক, ঘটনা কি আমরা জেনে নিই, তারপর একটা ব্যবস্থা নেওয়া যাবে। ঘটনা কি সবই জানা আছে, নতুন করে কিছু জানার নাই। তুই বদটাকে যেতে বল। আর যদি সে যেতে না চায় তাহলে কাজী ডেকে ডিভোর্সের ব্যবস্থা করতে হবে এক্ষুনি, এই মুহূর্তে।
জোয়ারদার উঠে দাঁড়ালেন, তাকালেন মেয়ের দিকে। অনিকা চোখ মুছছে। সে এখন তার বাবার দিকে তাকাচ্ছে না। সুলতানা বললেন, বদমাইশের কাছ থেকে মোবাইল ফোনটা নে, চেক করে দেখ সেখানে শায়লা নামের ডাক্তার মাগির কিছু আছে নাকি। ফোন চালাচালি নিশ্চয়ই করে। জোয়ারদার পকেট থেকে মোবাইল ফোন বের করে রঞ্জুকে দিয়ে ঘর থেকে বের হলেন। রাত অনেক হয়েছে। জোয়ারদার সোহরাওয়ার্দী উদ্যানের একটা বেঞ্চে বসে আছেন। এদিকটায় আলো নেই, অন্ধকার হয়ে আছে। কাছেই কোথাও রাতের ফুল ফুটেছে। তিনি ফুলের মিষ্টি গন্ধ পাচ্ছেন। প্রচণ্ড ক্ষুধায় তিনি অস্থির হয়ে আছেন। দুপুরে তার খাওয়া হয়নি। পাবদা মাছের জন্য অপেক্ষা করতে করতে টিফিনের টাইম শেষ হয়ে গেল। তাকে উঠে পড়তে হলো। এই সময় বিড়ালের শব্দে জোয়ারদার চমকে তাকালেন। ঝোপের আড়ালে বিড়ালটা বসে আছে। জোয়ারদার স্বস্তির নিঃশ্বাস ফেললেন। একজন কেউ তো পাশে আছে। জোয়ারদার বললেন, এই তোর খবর কি? বিড়ালটা লাফ দিয়ে বেঞ্চে উঠে এলো। জোয়ারদার বললেন, তোর জন্য ভালো বিপদে পড়লাম। বালিশ ছিঁড়ে তুলা বের না করলে এই বিপদে পড়তাম না। বিড়াল আবার মেয়াও শব্দ করল। এখন বল, কোথায় যাওয়া যায়? আমার ছোট বোন থেকে যাত্রা বাড়িতে। তার নাম ফাতেমা। একবার মাত্র গিয়েছি। বাড়ি খুঁজে বের করতে পারবো না, ঠিকানাও জানি না। আকাশে বিদ্যুৎ চমকালো। মেঘ তেমন নেই। বিদ্যুৎ যখন চমকাচ্ছে, রাতে কোনো এক সময় ঝড় বৃষ্টি হবেই। জোয়ারদার ঝড় বৃষ্টি নিয়ে চিন্তা করছেন না। তিনি যেখানে বসে আছেন সেখানে ছাতার মতো আছে। তার প্রধান সমস্যা হলো ক্ষুধা। পাবদা মাছ দিয়ে ধোয়া ওঠা গরম ভাত খেতে পারলে হতো। জোয়ারদার বিড়ালের দিকে তাকিয়ে বললেন, তুই কি খাওয়া দাওয়া করেছিস? বিড়াল বলল, মেয়াও। জোয়ারদার শুয়ে পড়লেন। বিড়ালটা তার গা ঘেঁষে কুণ্ডুলি পাকিয়ে শুয়ে আছে। আকাশে ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে। মেঘের উপর মেঘ জমছে, বৃষ্টি নামলো বলে। অনিকা মেয়েটার জন্য খারাপ লাগছে। বাসায় যে ঝামেলা যাচ্ছে, এই ঝামেলায় বেচারা কি রাতে কিছু খেয়েছে? মেয়েটার তার বাবার সম্বন্ধে খুব খারাপ ধারণা হয়ে গেল। এটা নিয়ে তিনি মাথা ঘামাচ্ছেন না। মানুষ যা তাই। জোয়ারদার নিশ্চিত বাসার অবস্থা ঠিকঠাক হয়ে যাবে। তখন অনিকাকে নিয়ে চিড়িয়াখানায় যাবেন। অনিকা জীবজন্তু দেখতে খুব পছন্দ করে। রঞ্জু তার দুলাভাইয়ের মোবাইল সেট ঘাটাঘাটি করে একটি নম্বর পেয়েছে, যেখান থেকে রাত 1টায় কল এসেছে। কথা হয়েছে 11 মিনিট 22 সেকেন্ড। রঞ্জু এই নাম্বারে টেলিফোন করলো। বিনীত গলায় জানতে চাইল, হ্যালো, আপনি কে জানতে পারি? শায়লা বললেন, টেলিফোন আপনি করেছেন। আপনার জানার কথা কাকে কল করছেন? এটা আমার দুলাভাইয়ের মোবাইল সেট। আপনি রাত 1টায় তাকে টেলিফোন করেছেন। শায়লা বললেন, উনি আমার পেশেন্ট। আমার সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট ছিল। অ্যাপয়েন্টমেন্ট মিস করেছেন বলেই আমি কল করেছি। এত রাত হয়েছে বুঝতে পারিনি। উনি আপনার পেশেন্ট? জি, আমি একজন সাইকিয়াট্রিস্ট। আমার দুলাভাইয়ের সমস্যাটা কি? পেশেন্টের সমস্যা তো আপনাকে আমি বলবো না। আপনার নামটা কি জানতে পারি? হ্যাঁ, জানতে পারেন। আমার নাম শায়লা। আপনাকে অনেক ধন্যবাদ। রঞ্জু টেলিফোনের লাইন কেটে সুলতানাকে বলল, ঘটনা তো আসলেই খারাপ। শায়লা নামের মেয়ে টেলিফোন করেছিল। বলিস কি? রঞ্জু বলল, বুবু, অস্থির হয়ে না। যা করার করা হবে। আমার উপর বিশ্বাস রাখো। বিশ্বাসে মিলায় বস্তু। পার্কে আরামের ঘুম দিয়ে জোয়ারদার ভোর 6টার দিকে জাগলেন। বিস্মিত হয়ে দেখলেন ঝাঁকে ঝাঁকে বুড়ো এবং আধ বুড়ো মানুষ হাঁটাহাঁটি করছেন। অনেকের পরনে খেলোয়াড়দের মতো হাফ প্যান্ট, সাদা কেটস জুতা। উৎসব উৎসব ভাব। এক কোনায় টেবিল পাতা হয়েছে। টেবিলের পেছনে বাবরি চুলের এক ছেলে। সে 50 টাকা করে নিচ্ছে, সুগার মেপে দিচ্ছে। একজন ব্লাড প্রেশার মাপার যন্ত্র নিয়ে বসেছে, আর একজনের কাছে ওজন মাপার যন্ত্র। বুড়োদের দল স্বাস্থ্য রক্ষায় বের হয়েছে, এটা বুঝতে তার সময় লাগলো। জোয়ারদার আঙ্গুল ফুটা করে সুগার মাপালেন। বাবরিচুল বলল, ফাস্টিংয়ে 4.2। জোয়ারদার বললেন, এটা ভালো নাকি খারাপ? কমতির দিকে আছে। আপনি কি ইনসুলিন নেন? না। জিটিটি করা আছে? জিটিটি কি? গ্লুকোজ টলারেন্স টেস্ট। না। প্রতি বুধবারে আমরা জিটিটির ব্যবস্থা রাখি। বুধবারে চলে আসবেন, করে দেব। অবশ্যই আসব। জোয়ারদার প্রেশার মেপে জানলেন তার নিচেরটা একটু বাড়তির দিকে, তবে উপরেরটা ঠিক আছে। উপর নিচ ব্যাপারটা তিনি বুঝলেন না, বোঝার ইচ্ছাও ছিল না। তিনি ওজন মাপলেন। তার ওজন পাওয়া গেল 71 পাউন্ড। ওজনের সঙ্গে ভাগ্য পরীক্ষার কাগজও পাওয়া গেল। সেখানে লেখা অচিরেই লটারি কিংবা গুপ্তধন প্রাপ্তির সম্ভাবনা। এক জায়গায় রং চা এবং ডায়াবেটিস বিস্কিট বিক্রি হচ্ছে। 5 টাকা একটা ডায়াবেটিস বিস্কিট এবং 1 কাপ চা। সবাই খাচ্ছে, তিনিও খেলেন। বুড়োদের সঙ্গে কিছুক্ষণ দৌড়ালেন। তার বেশ ভালো লাগলো। বুড়োদের সব আলোচনায় রাতের ঘুম, রক্তের সুগার, ব্লাড প্রেশারের সীমাবদ্ধ। তাদের জগৎ ছোট হয়ে আছে এই 3টা জিনিসে। জোয়ারদারের অফিসে যেতে আধ ঘন্টার মতো দেরি হয়ে গেল।
তাকে একজোড়া স্যান্ডেল কিনতে হলো। রাতে তার স্যান্ডেল চুরি হয়েছে। চোর পকেটে হাত দেয়নি, মানিব্যাগ নিয়ে গেলে ভালো ঝামেলা হতো। চোর মানিব্যাগ কেন নিল না জোয়ারদার বুঝতে পারছেন না। মনে হয় এই চোর তেমন এক্সপার্ট না, কিংবা তার চাহিদা কম, সে অল্পতেই তুষ্ট। অফিসে ঢুকে জোয়ারদার লক্ষ্য করলেন সবাই তার দিকে কেমন করে যেন তাকাচ্ছে। তাদের তাকানোর ভঙ্গি থেকে কিছু বোঝা যাচ্ছে না। প্যান্টের জিপার খোলা থাকলে লোকজন এমন করে তাকায়। তার জিপার ঠিক আছে। অফিসের পিয়ন হঠাৎ পা ছুঁয়ে তাকে সালাম করলো। জোয়ারদার বললেন, কি ব্যাপার? স্যার, আপনার প্রমোশন হয়েছে, আপনি ডিজিএ হয়েছেন, জানেন না? না তো। আমাকে এক কাপ চা দাও। পিয়ন অবাক হয়ে তাকিয়ে আছে। জোয়ারদার যেন কিছুই হয়নি এমন ভঙ্গিতে ড্রয়ার খুলে ফাইল বের করতে লাগলো। পিয়ন বলল, এজি স্যারের সঙ্গে দেখা করবেন না? দেখা করতে কি বলেছেন? জি না। তাহলে শুধু শুধু তার সঙ্গে দেখা করবো কেন? স্যার, মিষ্টি খাওয়াবেন না? মিষ্টি খাওয়াবো কেন? এত বড় প্রমোশন পেয়েছেন, মিষ্টি খাওয়াবেন না? জোয়ারদার মানি ব্যাগ খুলে 100 টাকার একটা নোট বের করলেন। পিয়ন অবাক হয়ে তাকিয়ে রইল। সুলতানার বাড়িতে হুলস্থুল কাণ্ড। অনিকা স্কুলে যায়নি, শুকনা মুখে বিড়াল কোলে ঘুরছে। রঞ্জু খবর পেয়ে ভোরে চলে এসেছে। বসার ঘরের সোফায় বসে কিছুক্ষণ পরপর বলছে, ডাজ নট মেক এনি সেন্স। ঘটনা হচ্ছে, সকালবেলা সুলতানা আবিষ্কার করেছেন তুহিন তুষারের ঘরের 3টা বালিশ ছেঁড়া, ঘরময় তুলা উঠছে। এই দুজন কাল রাতে ছিল না, রঞ্জু তার বাসায় নিয়ে গিয়েছিল। এখন রঞ্জুর সঙ্গে ফিরেছে। তারা সবকিছুতে মজা পায়, এবারের ঘটনায় মজা পাচ্ছে না। তারা আতঙ্কিত, কারণ বালিশের ভেতর তাদের গোপন টাকা লুকানো ছিল। তুলার সঙ্গে টাকাও বের হয়েছে। সুলতানা চায়ের কাপ হাতে ভাইয়ের পাশে বসতে বসতে বললেন, আমি যে ঘরে 2 চুন্নি পুষছি তা তো জানি না, এদের এক্ষুনি বিদায় করা দরকার। 8,300 টাকা পাওয়া গেছে। রঞ্জু বিরক্ত গলায় বলল, মূল জিনিস নিয়ে আগে আলোচনা করো। টাকা চুরি তো মূল না, কাজের লোক কিছু একটা টাকা ওদিক এদিক করবেই, এটা মেনে নিতে হবে। তোমরা অসাবধান থাকবে, ঘরময় টাকা ছড়িয়ে রাখবে, চুরি তো হবেই। উঠানে ধান ছিটিয়ে রাখলে কাক আসে না? দোষ তো কাকের না, দোষ যে ধান ছিটিয়েছে তার। চুরির প্রসঙ্গ আপাতত বাদ, ওদের টাকা বাজেয়াপ্ত করা হবে, সেটাই ওদের শাস্তি। এই দুজনে চলে গেলে তোমার সংসার চলবে? কাজের মেয়ে পাওয়া আর ইউরেনিয়ামের খনি পাওয়া এখন সমান। বালিশ ছিঁড়ে তুলাকে বের করলো, এটা নিয়ে চিন্তা করো। সুলতানা বললেন, ভূত না তো? রঞ্জু বলল, কথায় কথায় ভূত নিয়ে আসবে না। ভূত প্রেত আবার কি? আমার ধারণা দরজা খুলে কেউ ঢুকেছে, তোমাকে ভয় দেখানোর জন্য এই কাণ্ড করেছে। বালিশ ছিঁড়ে চলে গেছে। কে ঢুকবে দরজা খুলে? যার কাছে মেইন দরজা খোলার চাবি আছে সে ঢুকবে। তোর দুলাভাইয়ের কথা বলছিস? রঞ্জু জবাব দিল না। তোর দুলাভাইকে টেলিফোন করে জিজ্ঞেস করব? রঞ্জু বলল, করতে পারো, তবে টেকনিক্যালি জিজ্ঞেস করতে হবে। টেলিফোন তুলেই চিৎকার চেঁচামেচি করলে তো হবে না। শায়লা মেয়েটি প্রসঙ্গে একটি কথাও বলবে না। আমি অলরেডি লোক লাগিয়েছি, তারা পাত্তা লাগাবে। সুলতানা বললেন, জিজ্ঞাসাবাদ যা করার তুই কর, আমি বাসায় আসতে বলি। আসতে বললেই তো দুলাভাই ছুটে আসবেন না, অফিস ছুটি হলে তারপর হেলতে দুলতে আসবেন। জোয়ারদারের সঙ্গে মোবাইল ফোন নেই, ফোন সিজ করা হয়েছে। সুলতানা বেশ ঝামেলা করেই অফিসের ল্যান্ডফোনে তাকে ধরলেন। জোয়ারদার বললেন, কেমন আছো? সুলতানা বললেন, আমি কেমন আছি তোমার জানার দরকার নেই, তুমি এক্ষুনি বাসায় আসো। অফিস ছুটি হলেই আসবো। বাসায় বড় কোনো দুর্ঘটনা ঘটলেও তুমি অফিস করবে? দুর্ঘটনা ঘটেছে? তোমার সঙ্গে ইতিহাস কপচাতে পারবো না। তোমার কাছে মেইন দরজা খোলার চাবি আছে কিনা বলো। চাবি আছে, এখন টেলিফোন রাখি, অফিসে কিছু ঝামেলা হয়েছে। সুলতানা টেলিফোন রেখে গম্ভীর গলায় বললেন, রঞ্জু, তুই যা ভেবেছিস তাই। তোর দুলাভাইয়ের কাছে মেইন দরজার চাবি আছে। কি অদ্ভুত মানুষ, চিন্তা কর। আমাকে ভয় দেখানোর জন্য চুপি চুপি ঘরে ঢুকেছে, বালিশ ছিঁড়ে তছনছ করেছে। এই লোক তো যে কোনো সময় আমাকে খুন করতে পারে। চুপি চুপি ঘরে ঢুকে খুন করে পালিয়ে গেল, কেউ কিছু জানলো না। রঞ্জু বলল, দুলাভাইয়ের যে অদ্ভুত মানসিকতা দেখছি, নাথিং ইজ ইম্পসিবল। তোমাকে বলতে আমার খারাপ লাগছে, আমার ধারণা দুলাভাই মাথা খারাপের দিকে যাচ্ছেন। সুলতানা বললেন, আমি তো ওই লোকের সঙ্গে বাস করব না। আজ সে অফিস থেকে ফিরুক, তুই তার সঙ্গে ফয়সালা করবি। আমি অনিকাকে নিয়ে তোর বাড়িতে উঠব, আমার দিক থেকে কোনো সমস্যা নেই। অনিকা দরজার আড়াল থেকে সব কথা শুনছে। সেখান থেকে ক্ষীণ গলায় বলল, বাবা একা থাকবে? সুলতানা বিরক্ত গলায় বললেন, একা থাকবে কোন দুঃখে? রাস্তা থেকে মেয়ে ধরে আনবে, ওই মেয়ের কোলে বসে বাকি জীবন কাটাবে। রঞ্জু বলল, বাচ্চাদের সামনে এই ধরনের কথা বলা ঠিক না। জোয়ারদার সাহেবের অফিসে আসলেই ঝামেলা হচ্ছে। তার সিনিয়র সহকর্মী বরকতুল্লাহর মাথা খারাপের মতো হয়ে গেছে। প্রমোশনের জন্য তিনি অনেক উপরের লেভেলে ধরাধরি করিয়েছেন। প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব বরকতুল্লাহর আত্মীয়, সে বলেছে, বরকত ভাই, আপনি নাকি খাঁটি সরিষার তেল দিয়ে ঘুমান।
খাঁটি তেল আপনার সন্ধানে না থাকলে আমাকে বলুন, আমি ঘানি ভাঙা তেল এনে দেব। ডিজি আপনি হচ্ছেন। কলকাঠি যা নাড়ার তা নাড়া হয়েছে, এর চেয়ে বেশি নাড়লে কাঠি ভেঙে যাবে। আজ ভোরবেলা কলকাঠি নাড়ার ফলাফল দেখে বরকতুল্লাহ স্তম্ভিত। ঘন্টা 2 ঝিম ধরে থাকার পর হঠাৎ তার মাথা চক্কর দিয়ে উঠল। তিনি চিৎকার চেঁচামেচি শুরু করলেন, অশ্রাব্য ভাষায় জোয়ারদারকে গালাগালি। নির্বোধ গাথা, শূন্য আইকিউর একজন মানুষ, সে ডিজে হয় কিভাবে? ঘোড়া ডিঙ্গিয়ে ঘাস খাওয়া তো না, একে বলে হাতি ডিঙ্গিয়ে কলা গাছ খাওয়া। আমি চুপচাপ বসে থাকবো না, হাইকোর্টে মামলা করব শালাকে আমি। বাকি কথা লেখা সম্ভব না। গালাগালি শোনার আনন্দের জন্য বরকতুল্লাহর অফিসের সামনে বেশ ভিড় জমে গেল। গালাগালি করতে করতে তার স্ট্রোক হলো। দাঁড়ানো অবস্থা থেকে তিনি মেঝেতে পড়ে গেলেন। অ্যাম্বুলেন্সে করে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। ক্যান্টিনে জোয়ারদার এক কোনায় বসে আছেন। তার এদিকে কেউ আসছে না, তবে ক্যান্টিনের বয় কয়েকবার এসে খোঁজ নিয়ে গেছে। তিনি সবজি, কই মাছ, ডালের অর্ডার দিয়েছেন। আজ মনে হয় দেরি হবে না। খালেক ক্যান্টিনে ঢুকে সংকুচিত ভঙ্গিতে জোয়ারদারের সামনে দাঁড়িয়ে বলল, স্যার বসবো? জোয়ারদার অবাক হয়ে বললেন, জিজ্ঞেস করছেন কেন? এত বড় অফিসের সামনে বসাও তো এক ধরনের বেয়াদবি। স্যার, আমি আপনার প্রমোশনে অন্তর থেকে খুশি হয়েছি। শুধু আমি একা না, অনেকেই খুশি হয়েছে। ভাবিকে কি খবরটা দিয়েছেন? না। জানি ওনাকে খবর দিবেন না, আপনি অতি আজব মানুষ। আজ বাসা যাবার সময় অবশ্যই ভাবির জন্য কোনো উপহার কিনে নিয়ে যাবেন। কি উপহার কিনবো? মেয়েরা শাড়ি পেলে খুশি হয়, জামদানি শাড়ি কিনে নিয়ে যাবেন। এত টাকা সঙ্গে নেই, আমার কাছ থেকে ধার নিয়ে কিনবেন। শাড়ি আমি পছন্দ করে দেব। স্যার, আপনার ক্রেডিট কার্ড নাই? না। আশ্চর্য, আজকাল তো ভিক্ষুকেরও ক্রেডিট কার্ড আছে। আচ্ছা, আমি 1 সপ্তাহের মধ্যে ব্যবস্থা করে দিচ্ছি। লাগবে না। লাগবে না মানে অবশ্যই লাগবে। এখন তো আর লেভেন্ডিস ভাবে চললে হবে না, গাড়িতে আসা যাওয়া করবেন, ভাবোই অন্যরকম। গাড়ি কোথায় পাবো? অফিসের গাড়ি, ডিজি এর গাড়ি আছে। ও আচ্ছা। জোয়ারদার বাসায় ফিরলেন সন্ধ্যায়। সুলতানার হাতে শাড়ি দিতে সুলতানা তীক্ষ্ণ গলায় চেঁচিয়ে উঠলেন, শাড়ি দিয়ে পার পেতে চাচ্ছ লুচ্চা কথাকার? এই শাড়ি রেখে দাও। রাস্তা থেকে যে মেয়ে আনবে তাকে দিও। এখন সামনে বসো, তোমার সঙ্গে খুবই জরুরি কথা আছে। কথাগুলো আমি গুছিয়ে বলতে পারবো না, কারণ তোমাকে দেখলেই রাগে আমার মাথায় রক্ত উঠে যাচ্ছে। রঞ্জু, তুই বল। সুলতানা সামনে থেকে চলে গেলেন। রঞ্জু বলল, দুলা ভাই, বুবুর মানসিক অবস্থা তো দেখতেই পাচ্ছেন, প্রেশার ফ্ল্যাকচুয়েট করছে। আপনাকে দেখলে রেগে যাচ্ছে। আমার মনে হয় কিছুদিন আপনাদের আলাদা থাকা ভালো। জোয়ারদার বললেন, আচ্ছা। বুবু কিছুদিন থাকুক আমার সঙ্গে। থাকুক। কি ঘটেছে আমি কিছুই জিজ্ঞেস করব না, আপনি নিজ থেকে কিছু বলবেন। জোয়ারদার বললেন, আমার মনটা খুব খারাপ। অফিস থেকে আসার পথে খবর পেয়েছি বরকতুল্লাহ সাহেব মারা গেছেন। বরকতুল্লাহকে? আমার একজন কলিগ, স্ট্রোক করে মারা গেছেন। রাত 11টা। জোয়ারদারের বাসা খালি, সবাই চলে গেছে। রাতের জন্য জোয়ারদার চুলায় খিচুড়ি বসিয়েছেন। ছাত্র জীবনে অনেকবার নিজে রান্না করেছেন, মাঝে মধ্যে এখনো রাঁধতে হয়। খিচুড়ি অখাদ্য হবে না, রান্নার শেষে 1 চামচ ঘি দিতে পারলে ভালো হতো। তিনি ঘিয়ের কৌটা খুঁজে পাচ্ছেন না। শোবার ঘরে হুটোপুটির শব্দ শোনা যাচ্ছে। বিড়ালটা নিশ্চয়ই চলে এসেছে। বাসা যেহেতু খালি, জামালেরও আসার সম্ভাবনা। জোয়ারদার রান্নাঘর থেকে লক্ষ্য করলেন কে যেন মন দিয়ে টিভি দেখছে। জামালের মতো না, বয়স্ক একজন মানুষ। জোয়ারদার এগিয়ে গিয়ে দেখেন বরকতুল্লাহ বসে আছেন। এটা কি করে সম্ভব? বরকতুল্লাহ তার দিকে তাকিয়ে বললেন, ভালো আছেন? জোয়ারদার তাকিয়েই আছেন, কি বলবেন ভেবে পাচ্ছেন না। বরকতুল্লাহ বললেন, কাইন্ডলি চ্যানেলটা বদলে দিন। আমাকে বলছেন? আপনাকে ছাড়া আর কাকে বলবো? আর কেউ কি এখানে আছে? আমি সারা জীবন বলেছি আপনি একজন নির্বোধ। আমি যে একা বলেছি তা না, সবাই বলেছে। তারপর প্রমোশন হয়ে গেল আপনার। এর মানে কি জানেন? না। এর মানে হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন হায়ার লেভেলে গর্ধব চায়। স্যার, আপনি যে মারা গেছেন এটা জানেন? গর্ধবের মতো কথা বলবেন না। যদি সম্ভব হয় 1 কাপ কফি খাওয়ান। গেস্ট রুমটা দেখিয়ে দিই স্যার, যদি ইচ্ছে করে গেস্ট রুমে ঘুমাবেন। আমি কোথায় ঘুমাবো এটা আমার মাথা ব্যথা, আপনার না। ইউ গো টু হেল। জোয়ারদার মোটামুটি নিশ্চিত হলেন তার মাথা পুরোপুরি খারাপ হয়ে গেছে। তার কোনো মানসিক হাসপাতালে ভর্তি হওয়া অত্যন্ত জরুরি। জোয়ারদার শায়লার সামনে সংকুচিত ভঙ্গিতে বসে আছেন। শায়লা বললেন, রসমালাই এনেছেন? জোয়ারদার বললেন, না। আনেননি কেন? যতবার আমার এখানে আসবেন ততবার রসমালাই আনতে হবে। আচ্ছা, আনবো। আমি রাত 1টায় টেলিফোন করেছিলাম, এই নিয়ে বাসায় কোনো সমস্যা হয়েছে? না। আপনার শ্যালকের সঙ্গে কথা হয়েছে, তার কথাবার্তা কিরকম যেন লাগলো। বাদ দিন ওই প্রসঙ্গ। আপনার শরীর কেমন? ভালো। চা খাবেন?
না, না বললে হবে না। আপনি যতবার আসবেন আমার সঙ্গে চা খেতে হবে। জোয়ারদার বললেন, আপনার ছেলে মেয়ে কি করে? শায়লা চা বানাতে বানাতে বললেন, আমি বিয়ে করিনি, কাজেই ছেলে মেয়ের প্রশ্ন আসছে না। একটা মেয়েকে দত্তক নিয়েছি, তার নাম সুপ্তি। 3 মাস বয়সে দত্তক নিয়েছিলাম। দিনরাত ঘুমিয়ে থাকতো বলে নাম দিয়েছিলাম সুপ্তি। এখন তার বয়স 8, দিনরাত জেগে থাকে। আপনি কি চায়ে চিনি খান? খাই। শালা বলল, জিম ধরে চা খাবেন না, চা খেতে খেতে গল্প করুন। জোয়ারদার বললেন, কারো পক্ষে কি মৃত মানুষকে দেখা তার সঙ্গে কথা বলা সম্ভব? আপনি মৃত কাউকে দেখছেন, তার সঙ্গে কথা বলছেন? হ্যাঁ, বরকতুল্লাহ সাহেব আমাদের অফিসে কাজ করতেন, আমার সিনিয়র ছিলেন। হঠাৎ হার্ট অ্যাটাকে মারা গেলেন। মৃত মানুষটার সঙ্গে কোথায় দেখা হয়? আমার বাসায়। উনি বেশিরভাগ সময় সোফায় বসে টিভি দেখেন। শায়লা বললেন, আপনার মোবাইলে কি ছবি তোলার অপশন আছে? জানি না আছে কিনা, মোবাইল আমার সঙ্গে নেই, রঞ্জু নিয়ে নিয়েছে। আরেকটা সেট কিনতে পারবেন না যেখানে ছবি তোলার ব্যবস্থা আছে? খালেককে বললেই কিনে দেবে, সে এইসব ব্যাপারে খুব দক্ষ। শায়লা বললেন, ছবি তোলা যায় এমন একটা মোবাইল সেট আপনি কিনবেন, বরকতুল্লাহ সাহেবের কয়েকটা ছবি তুলবেন, পারবেন না? পারবো। বিড়ালটা কি এখনো আসে? আসে। সেই বিড়ালটার ছবি তুলবেন। আপনার মেয়ের কোলে যে বিড়াল থাকে তার ছবি তুলবেন। আচ্ছা, তুলবো। এখন উঠি? শায়লা বললেন, এখন উঠবেন না, আরো কিছুক্ষণ বসবেন। আমি ছোট্ট একটা বক্তৃতা দিব, বক্তৃতাটা মন দিয়ে শুনবেন, ঠিক আছে? ঠিক আছে। শায়লা সিগারেট ধরাতে ধরাতে বললেন, আমরা কঠিন নিয়মের এক জগতে বাস করি। নিয়মের সামান্য নড়চড় হলেই জগৎ ভেঙে পড়ে। জগৎকে পদার্থবিদ্যার সূত্র মেনে চলতে হয়। কোনো মৃত মানুষ যদি আপনার সঙ্গে বসে হিন্দি ছবি দেখে, তাহলে পদার্থবিদ্যার সূত্র কাজ করে না। জোয়ারদার ক্ষীণ গলায় বললেন, তাহলে কি আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে? শায়লা বলল, সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না, তবে আমি নিজে মনে করি আপনি অসম্ভব কল্পনাবিলাসী একজন মানুষ। যে কোনো বিষয় নিয়ে প্রচুর কল্পনা করেন বলে একসময় কল্পনাটা নিজের কাছে সত্যি মনে হতে থাকে। বুঝতে পারছেন? হ্যাঁ। ভাবির সঙ্গে আপনার সম্পর্ক কি রকম? ভালো না। সমস্যাটা কার, আপনার নাকি ভাবির? আমার। সে আমার সমস্যাটা ঠিক বুঝতে পারছে না। আপনি বোঝাবার চেষ্টা করেছেন না বলেই বুঝতে পারছেন না। একবার ভাবিকে সঙ্গে করে নিয়ে আসুন না, দুজনের সঙ্গে কথা বলি। আমার কাজটা তখন হবে ম্যারেজ কাউন্সিলরের। আচ্ছা, আমি নিয়ে আসবো, অনিকাকেও নিয়ে আসবো। শায়লা বললেন, চেম্বারে আনার দরকার নেই, কোন একটা রেস্টুরেন্টে দুপুরে লাঞ্চ করলাম। জি আচ্ছা। এখন কি আমি উঠবো? উঠবেন? বাসায় যাবেন? জি। বাসায় গিয়ে যদি দেখেন বরকত সাহেব সোফায় শুয়ে আছেন, ছবি তুলতে ভুলবেন না। ছবি কিভাবে তুলব? মোবাইল ফোন তো কেনা হয়নি। সরি, ভুলে গিয়েছিলাম। আমার কাছে একটা ডিজিটাল ক্যামেরা আছে, অপারেশন খুব সহজ, টিপলেই ছবি। ক্যামেরাটা নিয়ে যান। জি আচ্ছা। রাত 1:10। জোয়ারদারের ঘুমাতে যাবার কথা, তিনি ঘুমাতে যাননি। বরকতুল্লাহ পাশে বসে আছেন। দুজনের দৃষ্টি টিভির দিকে। ন্যাশনাল জিওগ্রাফির অনুষ্ঠান হচ্ছে। পেঙ্গুইন পাখি দেখাচ্ছে। পাখির একটা দল বরফের উপর দাঁড়িয়ে, অন্য দল পানিতে। পানির দলটা বরফে উঠতেই বরফের দল নেমে যাচ্ছে, ওঠানামা চলছেই। জোয়ারদার একটু আগে খিচুড়ি খেয়েছেন। খিচুড়ি খেতে ভালো হয়েছে। ভদ্রতা করে তিনি বরকতুল্লাহকে খিচুড়ি খেতে বলেছিলেন। বরকতুল্লাহ জবাব দেননি। একজন মৃত মানুষ তার পাশে বসে আছে, এটা একটা বিস্ময়কর ব্যাপার। জোয়ারদারকে বললেন, চা খাবেন? বরকতুল্লাহ না সূচক মাথা নাড়লেন। রাতে ঘুমাবেন? গেস্টরুম খালি আছে, গেস্টরুমে ঘুমাতে পারেন। বরকতুল্লাহ মূর্তির মতো বসে রইলেন। তিনি রাতে ঘুমাতে যাবেন এরকম মনে হচ্ছে না। জোয়ারদারের বাসা খালি। খালি বাসায় জামাল এবং বিড়ালটা চলে আসে। আজ তারা আসেনি। জোয়ারদার টিভির অনুষ্ঠানের দিকে নজর দিলেন। পেঙ্গুইনরা এখন গোল হয়ে দাঁড়িয়ে আছে। তাদের উপর প্রবল তুষারপাত হচ্ছে। জোয়ারদার নিজের মনেই বললেন, ঘটনা কি? বরকতুল্লাহ বললেন, এরা ডিম পাহারা দিচ্ছে। জোয়ারদার বললেন, ও আচ্ছা। বরকতুল্লাহ বললেন, এসব প্রোগ্রাম মন দিয়ে দেখতে হয়। জি জি। ডিম পাহারা দিচ্ছে পুরুষ পেঙ্গুইনরা। ও আচ্ছা, ওদের সোসাইটিতে এটাই নিয়ম। জোয়ারদার বললেন, ইন্টারেস্টিং। বরকতুল্লাহ বিরক্ত গলায় বললেন, ইন্টারেস্টিং কিছু না, প্রাণীদের ভিন্ন নিয়মে চলতে হয়। আপনার টেলিফোন বাজছে, টেলিফোন ধরুন। ফোন হাতের কাছে রাখতে হয়। ফোন ধরতে যাবেন, অনেকটা প্রোগ্রাম মিস করে ফেলবেন। তাহলে কি টেলিফোন ধরবো না? আপনার ইচ্ছা। জোয়ারদার ইতস্তত করে বললেন, আমি কি আপনার একটা ছবি তুলতে পারি? বরকতুল্লাহ বিরক্ত মুখে বললেন, ছবি তোলার প্রয়োজনটা কি? একটা ছবি দেখছি, এর মাঝে বদারেশন।
মোবাইলে ক্যামেরা আসায় এমন বদরেশন হয়েছে, সবাই ছবি তুলি। জোয়ারদার বললেন, স্যার আপনি বিরক্ত হলে ছবি তুলব না। বরকতুল্লাহ বললেন, শখ করেছেন যখন তুলে ফেলেন, মাথার ডান দিক থেকে তুলবেন, বাঁদিকে চুল কম। জোয়ারদার ছবি তুললেন। আবার টেলিফোন বাজছে। জোয়ারদার টেলিফোন ধরার জন্য শোবার ঘরে গেলেন। টেলিফোন করেছেন সুলতানা। তার গলা স্বরে আতঙ্ক এবং হতাশা। তুমি কি একটু আসতে পারবে? কোথায় আসবো? রঞ্জুর বাসায় আসবে, আমি গাড়ি পাঠাচ্ছি। রঞ্জুর ড্রাইভার তোমাকে নিয়ে আসবে, একটা সমস্যা হয়েছে। জোয়ারদার বললেন, ও আচ্ছা। সুলতানা বললেন, ও আচ্ছা আবার কি? সমস্যাটা কি হয়েছে জানতে চাইবে না? কি সমস্যা? রঞ্জু তার বাসার বেডরুমে আটকা পড়েছে, বের হতে পারছে না, দরজা লক হয়ে গেছে। কি হয়েছে আমি জানি না, তোমাকে আসতে বলছি, তুমি আসো। আমি এসে কি করব? আমি তো চাবি বানানোর মিস্ত্রি না, এত রাতে চাবি বানানোর মিস্ত্রি পাওয়াও যাবে না। তোমাকে আসতে বলছি, তুমি আসো। আরো ঘটনা আছে। আর কি ঘটনা? রঞ্জুর সঙ্গে তুষিন তুষারও আটকা পড়েছে। কেলেঙ্কারি ব্যাপার। কেলেঙ্কারি ব্যাপার হবে কেন? এত রাতে দুটা কাজের মেয়ে রঞ্জুর শোবার ঘরে, কেলেঙ্কারি না? চা কফি কিছু নিশ্চয়ই দিতে গিয়েছিল। তোমাকে যুক্তি দিতে হবে না, তোমাকে আসতে বলছি, আসো। গাড়ি এর মধ্যে পৌঁছে যাওয়ার কথা, রাস্তা ফাঁকা। জোয়ারদার বললেন, আমার আসতে সামান্য দেরি হবে। টিভিতে পেঙ্গুইনদের উপর একটা প্রোগ্রাম দেখছি। প্রোগ্রাম শেষ হলে রওনা দেব। প্রোগ্রামের মাঝখানে উঠে গেলে উনি হয়তো রাগ করবেন। উনিটাকে? আমার এক সহকর্মী, হঠাৎ চলে এসেছেন। তোমার কথাবার্তার আগামাথা কিছুই বুঝতে পারছি না। এত রাতে বাসায় সহকর্মী? জোয়ারদার চুপ করে রইলেন। শায়লা নামের ওই মাগি চলে এসেছে? না না, বরকতুল্লাহ সাহেব এসেছেন, আমার কলিগ। গাড়ি পৌঁছা মাত্র তুমি গাড়িতে উঠবে। এই বিষয়ে আমি দ্বিতীয় কোনো কথা শুনতে চাই না। আচ্ছা। জোয়ারদার বসার ঘরে ফিরে গেলেন। বরকতুল্লাহ তার দিকে তাকিয়ে বিরক্ত গলায় বললেন, আপনি ইন্টারেস্টিং পার্টটাই মিস করেছেন। যেসব পেঙ্গুইন মায়েদের ডিম নষ্ট হয়ে যায়, তারা অন্যের ডিম চুরি করে। বলেন কি? চুপ করে বসে দেখুন, কথা বলে সময় নষ্ট করবেন না। জোয়ারদার লজ্জিত গলায় বললেন, আমাকে রঞ্জুর বাসায় যেতে হবে। রঞ্জু হচ্ছে আমার শ্যালক। ও তার শোবার ঘরে আটকা পড়েছে, বের হতে পারছে না। মনে হয় তাকে দরজা ভেঙে বের করতে হবে। তার সঙ্গে দুটো কাজের মেয়েও আটকা পড়েছে। বরকতুল্লাহ বিরক্ত গলায় বললেন, এত কথা বলছেন কেন? মন দিয়ে একটা প্রোগ্রাম দেখছি। সরি। বরকতুল্লাহ জবাব দিলেন না। অপলক চোখে টিভি পর্দার দিকে তাকিয়ে রইলেন। এখন পেঙ্গুইনরা দল বেঁধে কোথায় যেন যাচ্ছে। জোয়ারদার রঞ্জুর শোবার ঘরের দরজার সামনে দাঁড়ানো। সুলতানা তার পাশে। সুলতানার চোখে পানি। তিনি একটু পরপর শাড়ির আঁচলে চোখ মুছছেন। তার পাশে অনিকা পুফিকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। ভয়ে সে থরথর করে কাঁপছে। ঘরের ভেতর থেকে বিড়ালের তীক্ষ্ণ মেয়াও শব্দ শোনা যাচ্ছে মাঝে মাঝে। জোয়ারদার নিশ্চিত হলেন, তার কাছে যে বিড়াল আসে সেটাই রঞ্জুর ঘরে। বিড়াল যতবার মেয়াও করছে, ততবারই তুহিন তুষার চেঁচাচ্ছে, ও আল্লাহ গো। সুলতানা জোয়ারদারের দিকে তাকিয়ে বললেন, ভ্যাবদার মতো দাঁড়িয়ে আছো কেন? একটা কিছু করো। কি করব? দরজা ভাঙার ব্যবস্থা করো। আমি কিভাবে দরজা ভাঙবো? শাবল দিয়ে, বাড়ি দিয়ে ভাঙবো। শাবল কোথায় পাবো? রঞ্জু ঘরের ভেতর থেকে বলল, দুলা ভাই, ভাঙা ভাঙ্গিতে যাবেন না। ফ্ল্যাটের সব মানুষ ছুটে আসবে, কেলেঙ্কারি ব্যাপার হবে। জোয়ারদার বললেন, কেলেঙ্কারির কি আছে? তুমি আটকা পড়েছ, এটা একটা সমস্যা, এর মধ্যে কেলেঙ্কারি কেন আসবে? রঞ্জু হতাশ গলায় বলল, কেলেঙ্কারির কি আছে তা আপনি বুঝবেন না, এত বুদ্ধি আপনার মাথায় নেই। জোয়ারদার বললেন, তোমার ঘরে কি কোনো বিড়াল আছে? হ্যাঁ আছে। পুফি হারামিটা কিভাবে যেন ঢুকেছে, আঁচড়াচ্ছে, কামড়াচ্ছে। ভয়ঙ্কর অবস্থা। জোয়ারদার বললেন, পুফি না, এটা অন্য বিড়াল। এই বিড়ালটাকে মনে হয় আমি চিনি, পুফি অনিকার কোলে। জোয়ারদার দরজায় হাত রাখলেন, সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল। তুহিন তুষার দৌড়ে ঘর থেকে বের হলো। তুহিনের গায়ে শুধু পেরিকোট, তুষার সম্পূর্ণই নগ্ন। সুলতানা জোয়ারদারকে বললেন, তুমি অনিকাকে সঙ্গে নিয়ে অন্য ঘরে যাও, রঞ্জুর সঙ্গে আমি কথা বলবো। জোয়ারদার মেয়ের হাত ধরে পাশের ঘরে ঢুকলেন। রঞ্জু বিছানায় আধশোয়া হয়ে আছে। বিড়াল তাকেও কামড়েছে, শরীর রক্তাক্ত। সুলতানা বললেন, মেয়ে দুটা তোর ঘরে কেন এলো? রঞ্জু বলল, বুবু শোনো, প্রায়োরিটি বলে একটা বিষয় আছে, তুমি প্রায়োরিটি বোঝো না। আমি ঘরে আটকা পড়েছি, দরজা খুলছে না। ঘরে ঢুকেছে একটা বুনো বিড়াল, আমাদের কামড়াচ্ছে, আঁচড়াচ্ছে। এই ঘটনা কেন ঘটলো সেটাই প্রায়োরিটি বিবেচনা করা উচিত। মেয়ে দুটি আমার ঘরে কেন সেটা অনেক পরের আলোচ্য বিষয়। সুলতানা বললেন, আমি এটাই আগে জানতে চাই। আগে জানতে চাইলে বলি, মন দিয়ে শোনো। উত্তেজনা একটু কমাও। উত্তেজিত অবস্থায় মানুষ লজিক ধরতে পারে না। আমার লজিক তুমি ধরতে পারবে বলে মনে হচ্ছে না। রাত 1টার দিকে পানির পিপাসা পেল।
বিছানার কাছে জগে পানি গ্লাসে ঢালতে গিয়ে দেখি পিঁপড়া ভাসছে। আমি তুহিনকে বললাম 1 বোতল ঠান্ডা পানি দিতে। তুমি জানো ওরা দুজন সবসময় একসঙ্গে চলে। 2 বোন পানির বোতল নিয়ে ঢুকেছে। বোতল রেখে চলে যাবে, হঠাৎ দেখে দরজার লক হয়ে গেছে। এর মধ্যে জানালা দিয়ে ঢুকলো বিড়াল। তোমার কাছে ঘটনা কি পরিষ্কার? সুলতানা কিছু বললেন না। রঞ্জু বলল, জগটা হাতে নিয়ে দেখো, জগের পানিতে পিঁপড়া ভাসছে। আর এই দেখো পানির বোতল। তুমি নিশ্চয়ই ভাবছো না কাজের মেয়ে দুটিকে আমি অন্য উদ্দেশ্যে ডেকেছি। আমার রুচি এখনো এত নিচে নামেনি। এখন তুমি ঘর থেকে যাও, আমি ঠান্ডা মাথায় বিষয়টা চিন্তা করি। সুলতানা তুহিন তুষারের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলেন। 2 মেয়ে চৌকিতে জড়সড় হয়ে বসেছিল। তারা সুলতানাকে দেখে মিয়ে গেল। দুজনেই তাকিয়ে আছে বিছানার চাদরের দিকে। কেউ চোখ তুলছে না। সুলতানা বললেন, তোদের কি ঘটনা সবই রঞ্জু আমার কাছে স্বীকার করেছে। পা ধরে ক্ষমা চেয়েছে বলে আমি ক্ষমা করে দিয়েছি। তোরাও নিজের মুখে যা ঘটেছে বলবি, তারপর পা ধরে ক্ষমা চাইবি, আমি ক্ষমা করে দেব। প্রথমে তুহিন বল। তুহিন বিড়বিড় করে বলল, উনি যদি আমাদের বলে রাত 1টার দিকে সবাই ঘুমায় পড়লে চলে আসবি, আমরা কি তখন না বলতে পারি? ওনার একটা ইজ্জত আছে না? আপনারই বা বলি কিভাবে, লজ্জার ব্যাপার। আপনার আপন ভাই, প্রায়ই তার ঘরে যাস? ওনার এইখানে যখন থাকি তখন যাই। তুষার এবার মুখ খুলল। সে নিচু গলায় বলল, আজ রাতে কোনো ঘটনা ঘটে নাই, আল্লাহর কিরা, আজ অন্য কারণে গেছি। কারণটা কি? তুষার বলল, আমাদের দুজনের পেটে সন্তান এসেছে। উনি বললেন সন্তান খালাসের ব্যবস্থা করে দিবেন, কোনো সমস্যা হবে না। আজ রাতে ওই বিষয়ে আলাপ করতে উনি ডেকেছিলেন। সুলতানা হতভম্ব হয়ে 2 মেয়ের দিকে তাকিয়ে রইলেন। তারা যে খুব লজ্জিত বা ভীত তাও মনে হলো না। তুহিনের ঠোঁটের কোনায় হাসির আভাসও চকিতের জন্য দেখা গেল। জোয়ারদারকে গাড়িতে করে ফেরত পাঠানো হয়েছে। অনিকা ঘুমিয়ে পড়েছে। সুলতানা জেগে আছেন। তিনি বসে আছেন খাবার ঘরের চেয়ারে। তার হাতে চায়ের কাপ। তিনি কাপে চুমুক দিচ্ছেন না। রঞ্জু এসে তার সামনের চেয়ারে বসতে বসতে বলল, বুবু, চিন্তা করে কিছু পেয়েছ? সুলতানা জবাব দিলেন না। রঞ্জু বলল, বুনো বিড়ালের বিষয়টা আমি বের করেছি। সে এসেছে পুফির খোঁজে। টম ক্যাট তো, এদের সঙ্গিনী দরকার। এ সময় এদের মাথাও গরম থাকে। সুলতানা কঠিন চোখে তাকালেন। রঞ্জু বলল, বাকি থাকলো অটো সিস্টেমে দরজার লক হয়ে যাওয়া। এরও ব্যাখ্যা আছে, মেকানিক্যাল ফল্ট। ভোরবেলা একজন তালাওয়ালা আনবো, সে পরীক্ষা করে দেখবে। চাইনিজ তালা কোনোটা ভুল হয়েছে। নেক্সট টাইম সিঙ্গাপুর গেলে তালা নিয়ে আসবো। বাবু, কথা বলছো না কেন? এত চিন্তিত হবার কিছু নেই, সব কিছুরই ব্যাখ্যা আছে। সুলতানা বললেন, তুহিন তুষার যে পেট বাঁধিয়ে বসে আছে তার ব্যাখ্যা কি? এইসব আবার কি বলছো? তুই ভালো করে জানিস কি বলছি। রঞ্জু বলল, বুবু শোনো, কাজের মেয়েরা প্রেগনেন্ট হয়ে ড্রাইভার দারোয়ানদের কারণে, দোষ দেয় বাড়ির কর্তাদের। উদ্দেশ্য হলো বিপদে ফেলে টাকা পয়সা হাতানো। ড্রাইভার দারোয়ান শ্রেণী তো টাকা পয়সা দিতে পারবে না। হা হা। সুলতানা বললেন, হাহা করবি না, চর দিয়ে দাঁত ফেলে দেব, বদ কোথাকার। খালেক হাসি মুখে বলল, স্যার, আগামী পরশুদিন আমার মেয়ের জন্মদিন। জোয়ারদার ফাইল থেকে চোখ না তুলেই বললেন, ও আচ্ছা। খালেক বলল, স্যার, জন্মদিনের অনুষ্ঠানে আপনি প্রধান অতিথি। জোয়ারদার বিস্মিত গলায় বললেন, জন্মদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি থাকে? প্রধান অতিথি, বিশেষ অতিথি সবই থাকে স্যার। জানতাম না তো। খালেক বলল, অফিস ছুটি হলে আমি আপনাকে নিয়ে যাব, ঠিক আছে স্যার? জোয়ারদার চাচ্ছেন যেন খালিক তাড়াতাড়ি এই ঘর ছেড়ে যায়। তার টেবিলের নিচে পুফি বসে আছে। এই দৃশ্য তিনি অন্যদের দেখাতে চান না। নানান প্রশ্ন করবে। সব মানুষের কৌতূহল এভারেস্টের চূড়ার মতো। খালেক বলল, স্যার, আপনার এখানে একটু বসি, 1 কাপ চা খেয়ে যাই। জোয়ারদার আমতা আমতা করে বললেন, একটা জরুরি কাজ করছিলাম। তাহলে আর বিরক্ত করব না, পরশুদিন ছুটির পর আপনাকে নিয়ে যাব। খালেক ঘর থেকে বের হতেই জোয়ারদারের মন সামান্য খারাপ হলো। তিনি মিথ্যা কথা বলেছেন, এ কারণেই খারাপ লাগছে। তিনি কোনো জরুরি কাজ করছেন না। প্রমোশন পাবার পর তার কাজ কমে গেছে। এসি ছেড়ে ঘর ঠান্ডা করে চুপচাপ বসে থাকাই এখন তার প্রধান কাজ। বিড়ালটা এক অর্থে তার সময় কাটাতে সাহায্য করছে। কাল দুপুরের পর সে একটা ইঁদুর ধরেছে। বিড়াল ইঁদুর ধরে সঙ্গে সঙ্গে মেরে ফেলে না, অনেকক্ষণ তার সঙ্গে খেলে, তারপর মারে। এই কথা তিনি শুনেছেন, আগে কখনো দেখেননি, কালই প্রথম দেখলেন। ইঁদুরের বুদ্ধি দেখেও চমৎকৃত হলেন। বিড়ালের হাত থেকে একবার ছাড়া পেয়ে ভালো খেলা দেখালো। দৌড়ে সামনে যাচ্ছে, হঠাৎ 180 ডিগ্রি টার্ন নিয়ে উল্টো দিকে দৌড় শুরু করছে। বিড়াল বিভ্রান্ত। শেষ পর্যন্ত ইঁদুরটা পার্টিশনের এক ফাঁক বের করে পালিয়ে গেল। বিড়াল হতাশ চোখে তাকিয়ে রইল। জোয়ারদার বিড়ালের দিকে তাকিয়ে বললেন,
তোকে বুদ্ধিতে হারিয়ে দিয়েছে। তোর মন খারাপ বুঝতে পারছি, হেরে গেলে সবার মন খারাপ হয়। আমি প্রায় বুদ্ধিতে আমার মেয়ের কাছে হেরে যাই, আমারও খানিকটা মন খারাপ হয়। আমার মেয়েকে তুই চিনিস? অনিকা তার নাম। বিড়ালের মনে হয় তার কথা শুনতে ভালো লাগছিল না। সে জোয়ারদারের টেবিলের নিচে তার চোখের আড়াল হয়ে গেল। জোয়ারদার অবশ্য কথা বন্ধ করলেন না, চালিয়ে যেতে লাগলেন। তিনি বললেন, বেশি বুদ্ধি থাকা কোনো কাজের কথা না। এই জন্য বাংলা ভাষায় বাগধারা আছে, অতি চালাকের গলায় দড়ি। আমার শ্যালক রঞ্জুর অসম্ভব বুদ্ধি, অর্থাৎ অতি চালাক, এ কারণেই তার গলায় দড়ি পড়েছে। বিরাট ঝামেলায় আছে। কি ঝামেলা সেটা আমার কাছে পরিষ্কার না। আমার স্ত্রী তাকে নিষেধ করে দিয়েছে সে যেন বাসায় কখনো না আসে। এই কুফি, একটু বের হ, তোর ছবি তুলব। শায়লা তোর ছবি দেখতে যাচ্ছে। তোর কথা শায়লাকে বলেছি, সে বিশ্বাস করে না, ছবি দেখলে বিশ্বাস করবে। কুফি আড়াল থেকে বের হলো। জোয়ারদার তার বেশ কিছু ছবি তুললেন। সে আপত্তি করল না। জোয়ারদার বললেন, বাড়িতে বিরাট ঝামেলা হচ্ছে, অফিসে আমি আরামে আছি। কুফি বলল, মিয়াও। বাড়ির ঝামেলাটা কি তা জানার কোনো আগ্রহ জোয়ারদার বোধ করছেন না। সুলতানা তাকে জানাতে চাইছে না, কি দরকার জানার চেষ্টা করা। ঝামেলাটা ঘটায় সুলতানার সঙ্গে তার সম্পর্কের কিছু উন্নতি হয়েছে। সুলতানা আগের মতো কথায় কথায় চেঁচিয়ে উঠছে না, এটা অনেক বড় ব্যাপার। কাজের মেয়ে দুটো এখন বাসায় থাকছে না। অনিকার কাছে শুনেছেন তারা রঞ্জুর কাছে আছে। সুলতানা নতুন বুয়া রেখেছেন, তার নাম সালমা, দেখতে রাক্ষসীর মতো, তবে মেয়েটা কাজের। জোয়ারদারের কখন কি লাগবে বুঝে গেছে। আগের দুজন সাজগোজ নিয়েই থাকতো। সালমা সাজগোজের কি করবে? রাক্ষসীকে সাজতে হয় না। কি ভাবছেন? জোয়ারদার চমকে উঠলেন। তার টেবিলের পাশে আধশোয়া হয়ে বিশ্রাম নেবার জন্য একটা বেতের ইজি চেয়ার আছে। সেখানে বরকতুল্লাহ বসে আছেন। বিড়ালটা এখন বসেছে চেয়ারের নিচে। দুজনেই তাকিয়ে আছে জোয়ারদারের দিকে। বরকতুল্লাহ বললেন, এসি টেম্পারেচার এত কম রেখেছেন, ঘরটা তো ডিপ ফ্রিজ হয়ে গেছে। টেম্পারেচার কি বাড়িয়ে দেব? না থাক। জোয়ারদার বললেন, আপনার ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না। বরকতুল্লাহ বললেন, কোন ব্যাপারটা বুঝতে পারছেন না? আপনি কোত্থেকে আসেন, কিভাবে আসেন? এটা না বোঝার কি আছে? আপনি যে মারা গেছেন এটা জানেন না? বরকতুল্লাহ বললেন, আপনার সমস্যা কি? উল্টাপাল্টা কথা বলছেন কেন? জোয়ারদার লজ্জিত গলায় বললেন, কিছু কি খাবেন, চা বা কফি? না। জোয়ারদার বললেন, আমার ধারণা আমার মাথায় কোনো ঝামেলা হয়েছে। বরকতুল্লাহ বললেন, হতে পারে, ভালো ডাক্তার দেখান, সাইকিয়াট্রিস্ট। জোয়ারদার বড় করে নিঃশ্বাস ফেললেন। বরকতুল্লাহ বললেন, দেরি করবেন না। প্রথম অবস্থায় রোগ ধরা পড়লে দ্রুত চিকিৎসা করে কন্ট্রোল করা যায়। আমার ছোট বোন নাইমা ব্রেস্ট ক্যান্সারে মারা গেল। শুরুতে ধরা পড়লে ব্রেস্ট ক্যান্সার কোনো ব্যাপারই না। 3টে ছোট ছোট বাচ্চা নিয়ে তার স্বামী কি বিপদেই না পড়েছে। বরকতুল্লাহ উঠে দাঁড়ালেন। হাই তুলতে তুলতে বললেন, আচ্ছা যাই, কাজ করছিলেন, কাজের মধ্যে ডিস্টার্ব করলাম। বরকতুল্লাহ স্বাভাবিক ভঙ্গিতে দরজা দিয়ে বের হয়ে গেলেন। বিড়ালটাও পিছু পিছু গেল। কেউই হাওয়ায় মিলিয়ে গেল না।